কার কাছে আমি বিচার চাই? ব্যক্তিগতভাবে অফিসের ডিউটির বাইরে, অ্যাসাইনমেন্টের বাইরে নিজের সেই রিপোর্টটি কিন্তু আগস্ট মাসে আমি রেডি করি। 5 আগস্টের পরের বাস্তবতা এমন যে খালেদা জিয়ার রিপোর্ট বাংলা ভিশনে পরিবেশ খুঁজতে হচ্ছিল। যেদিন সময় পাবো বাইর করে দেবো, বের করে দেবো। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না। বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের রিপোর্ট বাংলা ভিশনের ক্যামেরা পাইনি। মোবাইল ফোন দিয়ে ধারণ করে আমি কার কাছে আমি বিচার চাইব? বেগম খালেদা জিয়াকে যে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল 14 বছর আগে 2010 সালে। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ। এই গণঅভ্যুত্থানের পরে নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন সেই রিপোর্টটি, বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের সেই ঘটনা, আসল ফুটেজ সহ। সব মিডিয়া, সব পত্রিকা, টেলিভিশনগুলো কিন্তু এই রিপোর্টটি করেছে পরবর্তী এবং আলোচিত, এবং ব্যাপকভাবে রাজনীতিতেও এটি কিন্তু আলোচিত একটি ঘটনা যে এমনভাবে ব্যক্তিগত আক্রোশে তখনকার সরকার প্রধান বেগম খালেদা জিয়া পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। সেই উচ্ছেদ অভিযানের অরিজিনাল যে ফুটেজ, অভিযানের সময়কার একটি বিশেষ সোর্স থেকে আমার কাছে ফুটেজটি আসে। সেই রিপোর্টটি কিন্তু প্রথম আমি মিরাজ হোসেন গাজী, আমি ব্যক্তিগত আইডিয়ায়, ব্যক্তিগত গরজে, পরিকল্পনায় আমি আমার প্যানেলে সেই রিপোর্টটি কিন্তু আগস্ট মাসে আমি রেডি করি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ উপযুক্ত সময় খুঁজছিলাম যে কখন আসলে রিপোর্টটি আমি অফিসে বলতে পারবো আর প্রচার হবে। এতটাই প্রতিকূলতা ছিল ওই সময়ের বাস্তবতায়। বিএনপির বেগম খালেদা জিয়ার রিপোর্ট বাংলা ভিশনের মতো জায়গায় নিউজ রুমে বলবো, অফিসে বলবো যে এই রিপোর্টটা করেছি, প্রচার করবো, কারণ আমি এমন অসংখ্য রিপোর্ট কিন্তু এর আগে করেছি, ব্যক্তিগত পরিকল্পনায় করে টেলিভিশনে প্রচার করেছি, দেশ বিদেশে ঘুরতে গিয়েও করেছি এরকম। কিন্তু 5 আগস্টের পরের বাস্তবতা এমন যে বিএনপি রিপোর্ট বাংলা ভিশনে, খালেদা জিয়ার রিপোর্ট বাংলা ভিশনে বলবো, সেই পরিবেশ খুঁজতে হচ্ছিল। এখন সুজন মাহমুদ বর্তমানে প্রধানমন্ত্রীর উপপেশ সচিব, ও আমার বন্ধু, আমরা সহকর্মী, বাংলা ভিশনে ছিল। ওর কাছে অনেক বলতেছিলাম যে একটু টপ ম্যানেজমেন্টের কাছে এটা একটু আলোচনা করে বলা যায় কিনা। ওই সময় মিজানুর রহমান সবুজ ও উনিও ছিলেন আমার বন্ধু, ও আমাদের বাংলা ভিশনের ওই সময় ছিল। দুজনের সাথে আলাপ করে সুযোগ পাচ্ছিলাম না এটি টপ ম্যানেজমেন্টের থেকে অনুমতি নেওয়ার জন্য। বাস্তবতা কেমন, পরিবেশটা এমন হয়ে যাচ্ছিল যে আমি যেহেতু স্পেশাল রিপোর্টের করার জন্যে প্রস্তাব দিচ্ছিলাম, সেগুলো হচ্ছে না। এরপরে ধীরে ধীরে আরও বেশি পর্যবেক্ষণ করতে শুরু করলাম। ইনহাউসে সহকর্মীদের, সিনিয়র যারা দায়িত্বশীল যারা, তাদের কথাবার্তা তো আমি বুঝতে শুরু করলাম। যাই হোক, এর মধ্যে নভেম্বর মাসের 21 তারিখে সেনাকুঞ্জে যখন বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ওইখানে অনুষ্ঠানে যখন দেখা হয়, খুবই হাস্যোজ্জ্বল, সবাই একটা উৎসবমুখর পরিবেশ। ওই দিন আমি তখন আমার অফিসে MP4 ফাইলটা আমি দেখাইলাম। ওই রিপোর্টটার যাই হোক পরে অনুমতি নিলাম প্রচারে, কিন্তু একটা ক্যামেরা লাগবে হচ্ছে পিটিসি দেওয়ার জন্য। গণভবনের সামনে যে পিটিসিটা দিচ্ছি আমি, আমার এই শার্টটাই পরা ছিল, এই শার্টটা আমি এই জন্য পরি মাঝে মধ্যে। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো, বের করে দেবো। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু 14 বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে, অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সেই ক্যামেরা শেষ পর্যন্ত পাইনি অফিস থেকে। বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ফলো আপ রিপোর্ট, সেটির পিটিসি দেব গণভবনের সামনে গিয়ে। এই যে পিটিসি, যেটি ক্যামেরার সামনে যে আমরা কথা বলি, এটার বাংলা ভিশনের ক্যামেরা পাইনি। বাজান বাইরের থেকে মনে হয় নাই মনে হয়। এই রিপোর্টটি যেদিন অনিয়ার হয় বাংলা ভিশনে, সেদিনই আসলে এই পিটিসিটি ধারণ করা আমার এই ফোনটি দিয়ে, আমার এই যে এই মাইক্রোফোন, এই এখন যে ফোনটা আমি ইউজ করি, সেই ফোন দিয়ে আমার সহযোগী, আমার টিম মেম্বার আকাশকে নিয়ে নিজের গাড়ি নিয়ে গিয়ে ওই গণভবনের সামনে গিয়ে সেই পিটিসিটা মোবাইল ফোন দিয়ে ধারণ করে
এরপর অফিসে এসে রিপোর্টটি ফাইনাল এডিট করে বাংলা ভিশনে তখন প্রচার হয় নভেম্বর মাসের 23 তারিখে 2024 সালের। এবং এই রিপোর্টটি বাংলা ভিশনে প্রচার হওয়ার পরে ওই দিন থেকেই তো তোলপাড়। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের 23 তারিখে মিরাজ হোসেন গাজী নিজের পরিকল্পনায়, নিজের আইডিয়া নিজে রিপোর্টটি প্রচার করি বাংলা ভিশনে। এর পেছনে এত কাহিনী। এরপরে সবগুলো টেলিভিশন তো একযোগে, পত্রিকা, টেলিভিশন হই হই রই সারা দেশে তো তোলপাড় বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের এই রিপোর্টটি। এর আগে কিন্তু আর কেউ করেনি। এই রিপোর্টটি যখন আমি করলাম, এটি তো বিএনপির জন্য রাজনৈতিকভাবে তো ইতিবাচক একটি ব্যাপার, তাই না, পজিটিভ ব্যাপার। আস্তে আস্তে আমি রহস্যজনক আচরণ, রহস্যময় নানা রকম বাস্তবতা উপলব্ধি করতে শুরু করলাম। এমন কিন্তু 12-14টি রিপোর্ট আমি ব্যক্তিগতভাবে অফিসের ডিউটির বাইরে, অ্যাসাইনমেন্টের বাইরে নিজে করে করে টেলিভিশনে সুযোগ বুঝে প্রস্তাব দিয়ে সেগুলো প্রচার করেছি। অন-11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছে, যেখানে বর্তমান প্রধানমন্ত্রী নিজেই ক্ষতিগ্রস্ত। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও মিথ্যা খবর সংঘবদ্ধভাবে শিরোনাম করে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে শুরু করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগের রাত পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমগুলোর বিস্ময়কর ভূমিকা রূপকথাকে যেন হার মানাবে। নতুন কৌশলে, নতুন পদ্ধতিতে সংঘবদ্ধভাবে গণমাধ্যমগুলো যেই অপপ্রচার এবং সংঘবদ্ধভাবে ইতিবাচক সংবাদ ব্ল্যাকআউট করছে, তা রীতিমতো মিডিয়া কু বলা চলে। পরিবর্তিত পরিস্থিতিতে মূলত মিডিয়া হাউস বা মিডিয়া প্রতিষ্ঠান দিয়ে নয়, গণমাধ্যমের সম্পাদকীয় নীতি ও মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ বিটে রিপোর্টিং নীতিকে ব্যবহার করা হয়। এই কৌশল দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে নিখুঁতভাবে বাস্তবায়নও করা যায়। আরেকটি কৌশল ছিল সংঘবদ্ধ শিরোনাম। একসাথে বেশ কয়েকটি গণমাধ্যম যদি একই ধরনের শিরোনাম করে, ঘটনা ঘটেছে এক, কিন্তু সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছে বা খবর প্রকাশ করেছে, প্রচার করেছে ভিন্ন। এতগুলো গণমাধ্যম একসাথে একই নিউজ করেছে, সেটি তো নিশ্চয়ই মিথ্যা হতে পারে না, বা সেখানে সন্দেহ করার মানসিক সাহস বা শক্তিটুকুই তো থাকার কথা না। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করে। একদিকে তারেক রহমান এবং বিএনপির জন্য ইতিবাচক খবরগুলো ব্ল্যাকআউট করে দেওয়া, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে তারেক রহমানের ভূমিকা, বিএনপির ভূমিকাকে ব্ল্যাকআউট করে দেওয়া। আরেকদিকে বিএনপির নামে মিথ্যা খবর, মিথ্যা শিরোনাম, সংঘবদ্ধভাবে শিরোনাম করে বিএনপিকে জনগণের সামনে ভিলেন হিসেবে উপস্থাপন। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।